আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিক্সার কোচিং হোমের পক্ষ থেকে। এবং আমাদের নতুন পেজ হলো টিকে ত্রিপলি এভরিডে। এই গ্রুপ থেকে আমাদের ভিডিওগুলো পোস্ট করা হবে মূলত। তো ধারাবাহিকতা বজায় রেখে আজকেও আমরা গত ক্লাসে আমরা সুপারপজিশনের একটা ম্যাথ সলিউশন করেছিলাম। আজকে আমরা মূলত পরবর্তী ম্যাথটা সলিউশন করার জন্য আসছি, মূলত সুপারপজিশনের পরবর্তী ম্যাথ। তো আমরা এভাবে যদি ধারাবাহিকতা মেনটেন করে কিছু কিছু ম্যাথ যদি সলিউশন করি, তাহলে আমরা দেখা যায় যে কোনো ম্যাথই আমরা ভবিষ্যতে পারবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আজকে আমাদের সুপারপজিশনের নিয়মে যে ম্যাথটা করতে চাই সেটা হলো এই যে এইখানে যে সার্কিটটা দেয়া আছে, এই সার্কিটের সলিউশনটা আমরা সুপারপজিশনের নিয়মে করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের মূলত এখানে বলা আছে ফাইন্ড আউট দা I1, I2 এন্ড I3 ইউজিং সুপারপজিশন। মোট কথা এইখানে আমাদের এই সার্কিটের ভিতরে ডেডিকেট করা আছে এই জায়গাটা হলো I1, এই জায়গাটা হলো I2 এবং এই জায়গাটা হলো I3। আর দুইটা ভোল্টেজ সোর্স আছে, এইখানে 20 ভোল্টের একটা সোর্স এবং 40 ভোল্টের একটা সোর্স। তো আমাদের এই ক্ষেত্রে দুইটা ভোল্টেজ সোর্স থেকে কত কারেন্ট যাচ্ছে সেটা দেখতে হবে, কোন জায়গা থেকে এই স্থান থেকে কত কারেন্ট যাচ্ছে, এই স্থান থেকে কত কারেন্ট যাচ্ছে এবং এই স্থান থেকে কত কারেন্ট যাচ্ছে, এই বিষয়টা আমাদের সলিউশন করতে হবে। আচ্ছা, আমরা জানি যে সুপারপজিশনের সিস্টেম অনুযায়ী যে কোনো একটা সোর্স নিয়ে প্রথমত আমরা কাজ করব। তো মনে করি যে প্রথমত আমরা 20 ভোল্ট নিয়ে কাজ করি। যখন 20 ভোল্ট নিয়ে কাজ করব, অন্যান্য ভোল্টেজ গুলো তখন কি হবে, অন্যান্য ভোল্টেজ সোর্স গুলো কি করতে হবে, অন্যান্য ভোল্টেজ সোর্স গুলো কিন্তু শর্ট করতে হবে। এবং বাকি যদি এইগুলা যদি ভোল্টেজ সোর্স না থাকে, যদি কারেন্ট সোর্স থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম, ওই স্থানটা ওপেন করে দিতাম। তো আমরা ফার্স্ট অফ অল 20 ভোল্ট নিয়ে কাজ করি। আমি মনে করি যে when 20 ভোল্ট is active, when 20 ভোল্ট is active, 20 ভোল্টে যখন অ্যাক্টিভ ধরবো তখন আমার এই 20 ভোল্ট কিন্তু এখানে থাকবে। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে 7 ওহমের, এখানে 5 ওহমের একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে 6 ওহমের একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে এবং এই রেজিস্ট্যান্সটা আমাদের থাকছে। এখানে আমরা জানি 20 ভোল্ট, এখানে আমরা জানি 7 ওহম, এখানে আমরা জানি 5 ওহম, এখানে 12 ওহম, এখানে 6 ওহম। তো আমরা তো জানি যে একটা ভোল্টেজ সোর্স নিয়ে যখন কাজ করব তখন বাকি সোর্সটা যদি ভোল্টেজ সোর্স হয় এই জায়গাটা কি করে দিতে হবে, শর্ট করে দিতে হবে। এই কারণে আমরা কি করলাম, এই জায়গাটা শর্ট করে দিলাম। তো শর্ট করার পর আমরা সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, টোটাল রেজিস্ট্যান্স গণনা করতে হবে। টোটাল রেজিস্ট্যান্স কিভাবে গণনা করব, এই 12 এবং 6 কিসে আছে, 12 এবং 6 কিন্তু প্যারালালে, কারণ 12 এবং 6 এর ভিতর থেকে আলাদা দুইটা কারেন্ট প্রবাহিত হচ্ছে নাকি। তাহলে আমরা বলতে পারি যে আর টি ইজ ইকুয়াল টু 12 প্যারালাল হলো 6। 12 এবং 6 প্যারালাল করলে আমরা একটা রেজিস্ট্যান্সের মান পাইলে এর সাথে 5 এবং 7 দুইটাই কিন্তু সিরিজে থাকবে। দেখেন এইটা যদি আমরা অফ করে দেই তাহলে আমাদের কি এই 7, 5, 12 সবগুলো কিন্তু আমার কিসে থাকবে, সিরিজে থাকবে। এই কারণে আমরা দুইটাই যোগ করে দিতে পারি, যোগ হইলো 5 প্লাস হলো 7। তাহলে আমরা যদি এইটা সলিউশন করি তাহলে টোটালি আমরা 16 ওহম রেজিস্ট্যান্স পাচ্ছি। তো এইখানে যদি 16 ওহম রেজিস্ট্যান্স পাই তাহলে টোটাল কারেন্ট আমরা পাবো। তাহলে আমরা টোটাল কারেন্ট আইটি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভি ডিভাইডেড বাই হলো আর। এখানে এই সার্কিটের জন্য টোটাল ভোল্টেজ হলো 20 ডিভাইডেড বাই টোটাল কারেন্ট হলো 16। এইটা যদি সলিউশন করি তাহলে আমরা টোটাল কারেন্ট আমরা পাচ্ছি মূলত 1.25 অ্যাম্পিয়ার কারেন্ট। এইটা হলো এই সার্কিটের জন্য টোটাল কারেন্ট। তো টোটাল কারেন্ট নির্ণয় করার পর আমরা জানি, এই যে দেখেন আমরা সার্কিট অনুযায়ী জানি যে এই টোটাল কারেন্টটা কিন্তু এইখান থেকে চলা শুরু করবে, এই টোটাল কারেন্ট কিন্তু চলা শুরু করছে। এখন আমার কারেন্ট জানা লাগবে কোন জায়গায়, এই 5 আর এইখান থেকে কত গেছে, এইখানে ছিল কার মান, I1 এর মান। দেখেন এই টোটাল কারেন্টটা এই পথে যাচ্ছে, এই পথ পর্যন্ত আসছে। মোট কথা টোটাল কারেন্টটা এই 5 ওহমকে ক্লোজ করছে। 5 ওহম পাস করার মাঝখানে কোনো প্রকার কিন্তু এখানে কারেন্ট প্রবাহের দ্বিতীয় বা অন্য কোনো পথ ছিল না। তাহলে এই 5 ওহমের ভিতর থেকে বা এই স্থানটা থেকে কিন্তু এই টোটাল কারেন্ট আই গেছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই আছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে I1 প্রাইম ইজ ইকুয়াল টু 1.25 অ্যাম্পিয়ার কারেন্ট। দেখেন এই কারেন্ট আসলে কোন দিকে গেল, এই কারেন্টটা কি এই দিকে গেছে না, যেই দিকে গেছে ওই ডিরেকশনটা আমরা দিয়ে রাখলাম। আচ্ছা,
এখন এই টোটাল কারেন্টটা এইখানে আসার পর কিন্তু এই দিকে একটা ভাগ হইছে আর এই দিকে একটা ভাগ হইছে। আমার কিন্তু এই যে এই দিকে কত গেল সেটাও জানা লাগবে, এটা হলো I3, আর এই দিকে কত গেল সেটাও কিন্তু জানা লাগবে, এটা হলো I2। তাহলে আমরা এই পয়েন্টে কি করতে পারি, কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করতে পারি। ব্যাপারটা বুঝছেন যে এই পয়েন্টে কিন্তু টোটাল কারেন্টটাই এখন পর্যন্ত আছে, মোট কথা 1.25 এম্পিয়ার কারেন্টই কিন্তু এই পয়েন্টে আছে। এখন এই পয়েন্টটাতে আমরা কি করব, কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করব। কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে দেখবো যে 12 এর ভিতরে কত গেল, 6 এর ভিতরে কত গেল। মোট কথা 12 এর ভিতরে যেটা গেছে সেটা I3, আর 6 এর ভিতরে যেটা গেছে সেটা I2। আমরা মনে করলাম এই পয়েন্টে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে আমরা কার মান বের করব, মনে করলাম যে 6 এর মান বের করব। কত, এই 6, মোট কথা I2 এর মান বের করব। তাহলে আমরা I2 বলতে পারি, এই পয়েন্টে যদি কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করি, দেখেন এই পয়েন্টও তো মোট কারেন্ট আসছে, এখনো ভাগ হয় নাই, এখন ভাগ হবে। তাহলে এই পয়েন্টে মোট কারেন্ট কত, 1.25 না, আমরা বলতে পারি মোট কারেন্ট 1.25 ইনটু কি, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আমরা কারেন্ট ডিভাইডার রুলস অনুযায়ী বলতে পারি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। দেখেন আমি স্কয়ারটা জানতে চাইছি, তাহলে বিপরীতে আছে কত, 12 না, তাহলে আমরা বলতে পারি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখার, আমি যেই শাখার কারেন্টটা জানতে চাইতেছি, আমি কোয়ারটা জানতে চাইতেছি, মূলত 6টা কিন্তু জানতে চাইতেছি, তাহলে উক্ত শাখায় রেজিস্ট্যান্স আছে কত, 6। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে আমাদের এখানে মূলত এই 6 এর ভিতরে যে কারেন্ট প্রবাহিত হবে তার পরিমাণ হলো 0.83 এম্পিয়ার কারেন্ট। এখন দেখেন এই 0.83 এম্পিয়ার কারেন্ট কিন্তু 6 এর ভিতরে এই দিকে গেছে নাকি, তাহলে ওই ডিরেকশনটা আমরা দিয়ে রাখি। এখন আমরা কিন্তু এই যে এই 12 এর কারেন্টটা ইজিলি বের করতে পারবো। কেন, আমরা এই পয়েন্টের কারেন্ট কিন্তু জানতাম। মনে করেন যে এই জায়গায় 10 জন লোক ছিল, কয়জন, 10 জন। তো এই 10 জন লোকের ভিতর থেকে এরা যাইবে দুইটা পথে, এই দিকে এবং এই দিকে। তাহলে 10 জন লোকের ভিতরে এই দিকে যদি 7 জন যায়, তাই বাকি থাকে কয়জন, 3 জন না, বাকি 3 জন তো এইখানে যাবে নাকি। তো লজিক অনুযায়ী যদি আমরা যাই, তাহলে এইখানে যে মোট কারেন্টটা ছিল সেইটা থেকে এই দিকে যে কারেন্টটা গেল ওইটা যদি বাদ দিয়ে দিই, মোট কথা 10, এখানে 7 বাদ দিছি, এইখানের মোট কারেন্ট থেকে এই দিকের কারেন্টটা বাদ দিয়েছি, বাকি যে কারেন্টটা থাকবে সেটা তো অবশ্যই এই 12 এর ভিতরে যাবে নাকি। তাহলে এই 12 এর ভিতরের কারেন্টে আমরা কি দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে, 12 এর ভিতরের কারেন্টটা কিন্তু I3 দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে I3 প্রাইম ইজ ইকুয়াল টু কি, এই পয়েন্টে মোট কারেন্ট কত ছিল, এই পয়েন্টে মোট কারেন্ট ছিল কিন্তু 1.25। এইটা থেকে এই দিকে কত গেল, 0.83। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে আমাদের মূলত পাওয়া যায় 0.42 এম্পিয়ার কারেন্ট। 0.42 এম্পিয়ার কারেন্ট। আসলে দেখেন এই 0.42 এম্পিয়ার কারেন্ট আসলে কোন দিকে গেল, কারেন্টটা কি নিচের দিকে গেছে না, কারণ কি কারেন্টটা পজিটিভের এইখান থেকে আইসা এইদিকে একটা কারেন্ট গেছে, এইদিকে একটা কারেন্ট গেছে। তো এই যে 12 দিকে কারেন্টটা কি নিচের দিকে গেল না, নিচের দিকে কিন্তু গেছে, 12 দিকের কারেন্টটা হলো নিচের দিকে গেল। আচ্ছা, একটা সোর্স নিয়ে আমরা তিনটা স্থানের কারেন্ট বের করতে বলছে, তিনটা স্থানের কারেন্টই আমরা বের করে নিলাম। এখন এই যে আরেকটা সোর্স আছে না 40 ভোল্ট, এখন এই 40 ভোল্ট নিয়ে তিনটা স্থানের কারেন্ট বের করি, দেখি কি হয়। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে when 40 ভোল্ট ইজ অ্যাক্টিভ, 40 ভোল্টে যখন অ্যাক্টিভ ধরবেন তখন আসলে কাহিনীটা কিভাবে হয় দেখেন, তখন কিন্তু এই যে 20 ভোল্টের এই স্থানটা কিন্তু আমাদের শর্ট হবে, আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে হলো মূলত ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স। আমরা কি করলাম, ওই অনুযায়ী মূলত সার্কিটটাকে ডিজাইন করলাম। এখানে কত আছে, 40 ভোল্ট আছে, এইখানে হলো 6 ওহম, এইখানে হলো 12 ওহম, এইখানে হলো 5 ওহম এবং এইখানে হচ্ছে 7 ওহম। ওই পূর্বের ন্যায় আমরা কি করব, প্রথমে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। কিভাবে, ভোল্টেজ সোর্সের ঠিক বিপরীত দিক থেকে। আমরা যদি দেখি এখানে 5 এবং 7 কিসে আছে, সিরিজে না, তাহলে 8 ইকুয়াল টু, দেখেন 5 এবং 7 এর মাঝখানে কিন্তু কারেন্ট ভাগ হওয়ার কোনো পথ নাই, একটা পথেই কারেন্ট আছে। এখান থেকে যে কারেন্ট যাবে 7 এর ভিতর থেকে সেম কারেন্ট যাবে, কারেন্ট ভাগ হওয়ার দ্বিতীয় কোনো পথ পায় না, এই কারণে এরা কিসে আছে, সিরিজে আছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 5 প্লাস 7, 5 প্লাস 7 দেওয়ার পর এখন এই দুইটার বদলে যদি একটা রেজিস্ট্যান্স দেখি, তাহলে দেখেন এই 5 এর সাথে এই 12টা কিসে থাকতেছে, এরা কিন্তু প্যারালাল থাকতেছে। কারণ কি 5 এর ভিতর থেকে যে কারেন্ট বের যাবে 12 এর ভিতর থেকে কিন্তু সেম কারেন্ট যাবে না, আলাদা কারেন্ট যাবে, এই কারণে এরা কিসে আছে, প্যারালালে।
তাহলে প্যারালাল হলো 12, এই 12 এর সাথে 6 আবার কিসে থাকে, সিরিজ সিস্টেম অনুযায়ী সিরিজে, তাহলে সিরিজে থাকলে আমরা কি করি, যোগ করি। তাহলে এইখানে আমরা টোটাল রেজিস্ট্যান্স কিন্তু পাচ্ছি 12 ওহম। কত, 12 ওহম। ক্যালকুলেশন করলে আমরা 12 ওহম রেজিস্ট্যান্স পাবো। টোটাল রেজিস্ট্যান্স যদি 12 ওহম হয় তাহলে টোটাল কারেন্ট পাবো আইটি ইজ ইকুয়াল টু কি, ভি ভাগ আর। টোটাল ভোল্টেজ হলো 40 আর টোটাল রেজিস্ট্যান্স পাইলাম হলো 12। তাহলে আমরা এইখানে টোটাল কারেন্ট আমরা পাইতেছি কত, টোটাল কারেন্ট ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.33 এম্পিয়ার কারেন্ট। দেখেন আমরা কিন্তু জানি যে ভোল্টেজ সোর্সের পজিটিভ দিক থেকে কারেন্টটা যাবে কত, 3.33। তাহলে এই দিক থেকে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্ট যাচ্ছে, কিন্তু এখানে তো একটা কারেন্টের নাম আছে না, এই যে এইখানের কারেন্টের নাম কি ছিল, I2। তাহলে দেখেন এই মোট কারেন্টটা কিন্তু যাচ্ছে এই I2 এখান থেকে গেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ভাগ হয়নি, মানে মোট কারেন্টটাই কিন্তু ওই I2 ওখান থেকে গেছে নাকি। তাহলে আমরা কিন্তু I2 এর মান অলমোস্ট পাইয়ে যাই। I2 এর মান যদি পাই তাহলে আমরা কি I2 ডবল প্রাইম দিতে পারি, কারণ কি এইখানে দেখেন প্রত্যেকটাই সিঙ্গেল প্রাইম ইউজ করছি, I1 প্রাইম, I2 প্রাইম, I3 প্রাইম। এর মূল কারণ হলো আমরা একটা সোর্স নিয়ে কাজ করছিলাম, যখন দ্বিতীয় সোর্স নিয়ে কাজ করব তখন দ্বিতীয় সোর্স বুঝাইতে এখানে ডবল প্রাইম দেওয়া হয়। তাহলে I2 ডবল প্রাইম ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, এই টোটাল কারেন্টটাই কিন্তু I2 এর ভিতর থেকে গেছে, আমরা কি বলতে পারি 3.33 এম্পিয়ার কারেন্ট। দেখেন হিসাব অনুযায়ী এই কারেন্টটা গেল কোন দিকে, এই দিকে গেছে না, তাহলে এই কারেন্টটা কিন্তু আমাদের এই দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে I2 এর মান পাইলাম। এখন এই I2 কারেন্টটা এইখানে, টোটাল কারেন্ট এইখানে আসার পর তারপরে কিন্তু দুইটা ভাগে ভাগ হইছে, এইদিকে যেটা গেছে সেটা হলো I3 আর এইদিকে যেটা গেছে সেটা হলো I1। তাহলে আমার এখন যে কোনো একটা জিনিসের মান বের করি, হয়তো I1 এর নয়তো I2 এর, যে কোনো একটা, হয়তো I1 এর নয়তো I3 এর, যে কোনো একটা আমাদের বের করলেই হইলো। তাহলে আমরা বলতে পারি কি যে এইখান থেকে যদি আমরা এইখানে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করতেছি, এইখানে কিন্তু 3.33 কারেন্ট আছে, এই কারেন্টটা দুইটা পথে ভাগ হবে, এইদিকে একটা এইদিকে একটা, এইদিকের নামটা দেওয়া হয়েছে কি I1 আর এইদিকের নামটা দেওয়া হয়েছে I3। যে কোনো একটা আমাদের বের করলেই হবে। মনে করলাম যে I1 বের করতেছি, কি I1 যদি বের করতে যাই তাহলে আমরা কি করব, এই পয়েন্টে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করলে দেখবো যে এই দিকে কত যাইতেছে, সেইটাই তো I1 নাকি। তাহলে আমরা এই পয়েন্টে কারেন্ট ডিভাইডার রুলস যদি ইউজ করি তাহলে কি মোট কারেন্ট কত, 3.33 ইনটু কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স। দেখেন আমরা এই শাখাটা বের করতেছি, এইটার বিপরীতে কারেন্ট গেছে কোন দিকে, এই দিকে না, তাহলে বিপরীত শাখা হিসেবে কত আসতেছে, 12 কিনা। দেখেন আবার আমি বলতেছি এই 3.33 কারেন্টটা এই দিকে একটা যাচ্ছে, এই দিকে একটা যাচ্ছে, তো আমার উদ্দেশ্য হলো এই দিকেরটা বের করা। তাহলে দুই দিকটা দিকে ভাগ হইছে, এই দিকে একটা এই দিকে একটা, আমি এই দিকেরটা যদি বের করি বাকি যেটা থাকে সেটাই তো বিপরীত শাখা, তাহলে এইটা আসবে বিপরীত শাখা হিসেবে। তাহলে আমরা বলতে পারি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই হলো বিপরীত শাখা রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখা। উক্ত শাখা বলতে কি আমি যেই শাখার কারেন্টটা মূলত নির্ণয় করতে চাইতেছি, আমি যে শাখার কারেন্টটা নির্ণয় করতে চাইতেছি এই শাখায় টোটাল রেজিস্ট্যান্স আছে কত, এখানে আছে 5, এখানে আছে 7, 5 আর 7 কত, 12। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টোটালি আমরা কারেন্ট পাই হলো 1.67 এম্পিয়ার, 1.67 এম্পিয়ার কারেন্ট। দেখেন তাহলে এই I1 এর ভিতর থেকে এই দিকে কারেন্টটা গেল কোন দিকে, এই I1 এর ভিতরে কারেন্টটা আসলে এই দিকে গেছে না, এই ডিরেকশনটাই আমরা এইখানে দিয়ে রাখি। আচ্ছা, এই পয়েন্টে 3.33 কারেন্ট ছিল, এই দিকে 1.67 গেছে, তাহলে বাকি কারেন্টটা তো অবশ্যই এইদিকে যাবে নাকি। এই কারেন্ট আসতেছে, দুইটা পথ পাইছে, এইদিকে একটা গেছে এইদিকে একটা গেছে, তাহলে 3.33 থেকে এইদিকে যে কারেন্ট গেল সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই I3 এর মানটা পাবো নাকি। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে I3 ইজ ইকুয়াল টু 1.67, I3 ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট থেকে 3.33 থেকে বিয়োগ দেব হলো 1.67। তাহলে আমাদের অলমোস্ট এইখানে থাকতেছে 1.67 এম্পিয়ার কারেন্ট। এই কারেন্ট আসলে কোথায় যাচ্ছে, এই কারেন্টটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। এখন দেখেন দুইটা সোর্স থেকে কিন্তু আমরা প্রত্যেকটাই দুইটা মান পাইছি, যেমন I1 এর এই একটা মান পাইলাম, এই একটা মান পাইলাম, I1 এর দুইটা মান পাইছি, I2 এর এই একটা মান পাইলাম, এই একটা মান পাইলাম, I2 এর দুইটা মান পাইছি, I3 এর এই একটা মান পাইলাম, এই একটা মান পাইলাম, I3 এরও দুইটা মান পাইছি। এখন দুইটা মান আমরা ব্যালেন্স করব। ফার্স্ট অফ অল আমরা I1 যদি ব্যালেন্স করতে যাই, যে I1 ইজ ইকুয়াল টু I1 এর যে দুইটা মান পাইলাম ওই দুইটা লক্ষ্য করব, যে I1 এর এই মানটা পাইছি, একটা মান গেল কোন দিকে, এই দিকে গেছে, কিন্তু
আর I1 এর আরেকটা মান পাইলাম কি, এই মানটা কিন্তু এই দিকে গেছে, একটা অন্যটার কোন দিকে গেছে, বিপরীত দিকে গেছে, কিন্তু একটা গেছে এই দিকে আরেকটা আসছে এই দিকে। এই কারণে একটা অন্যটার যদি বিপরীত হয় তাহলে আমরা ওই জিনিসটারে বিয়োগ করি। যদি বিয়োগ করি তাহলে আমরা কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 1.67 মাইনাস 1.25 লিখতে পারি নাকি, 1.67 মাইনাস 1.25। আচ্ছা, I2 এর মান যদি বের করতে যাই, I2 এর মান বের করতে গেলে তাইলে আমরা I2 এর দুইটা মান পাইছি, এই একটা মান আর একটা মান পাইলাম কোথায়, এই একটা মান, একটা গেছে এই দিকে আরেকটা গেছে এই দিকে, একটা অন্যটার বিপরীত কিন্তু। তাইলে আমরা কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। বড়টা কত, 3.33 মাইনাস ছোটটা কত, ছোটটা কিন্তু 0.83, 0.83। আচ্ছা, I3 এর দুইটা মান আছে, I3 এর দুইটা মান কি আছে, একটা নিচের দিকে আরেকটা নিচের দিকে, দুইটাই কিন্তু একই দিকে আছে, দেখেন এটাও নিচের দিকে এইটাও নিচের দিকে, দুইটাই যদি নিচের দিকে হয়, দুইটা যদি একই দিকে হয়, একই দিকে হইলে তাহলে আমরা কি করব, জিনিসটার যোগ করব। তাহলে 1.67 এর সাথে যোগ করতে পারি 0.42, 1.67 প্লাস 0.42। এখন যদি আমরা এই জিনিসগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা মূলত পাই, আচ্ছা ক্যালকুলেশন করার পর মূলত আমরা I1 এর মান পাচ্ছি 0.42, I2 এর মান পাইছি 2.5 এম্পিয়ার এবং I3 এর মান পাচ্ছি আমরা 2.09। তাহলে I1 এর মান 0.42, ডিরেকশনটা আমরা কিন্তু দিছি এই দিকে। এর কারণ হলো দেখেন I1 এর বড় মান ছিল 1.67 নাকি, তাহলে I1 এর বড় মান হলো 1.67, এইটা ডিরেকশন কোন দিকে ছিল, এইদিকে না, এই কারণে অ্যানসারের ডিরেকশন এই সেম দিকে হচ্ছে। দেখি I2 এর বড় মান কত ছিল, 3.33, I2 এর বড় মান কত 3.33, এইটা ডিরেকশন এইদিকে ছিল না, দেখেন এই কারণে এই ডিরেকশনটা এইদিকে হইলো। আর I3 এর দুইটা ডিরেকশনই নিচের দিকে, এই কারণে এর যোগফল নিচের দিকেই হচ্ছে। তাহলে এভাবে আমরা চাইলে সুপারপজিশনের যে কোনো ম্যাথ সলিউশন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন না তারা কিন্তু এই ম্যাথগুলো বুঝতে অবশ্যই অনেক কঠিন হবে। তো সেক্ষেত্রে সকলকে অনুরোধ রইল পূর্বের ভিডিওগুলো দেখার জন্য, আর আমার নতুন পেজকে সাপোর্ট করার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।